এবার আবারও নতুন করে বিপদের মধ্যে পড়ে গেলেন এনসিপি এবং সমন্বয়ক। এইদিকে সেনাপ্রধান এবং বিএনপি কঠিন অ্যাকশন নিয়েছেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। আবারও খুলনার পরে আবারও আওয়ামী লীগের অফিসে মব হয়েছে, আবারও ভাঙচুর, আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এবং আবারও ওই ছাত্র জনতা, আবারও ওই এনসিপির নেতারা এবং বিএনপি দুই দলই কিন্তু তৃণমূলে আওয়ামী লীগকে কথা দিয়েছে যে তোমরা আমাকে ভোট দাও, আমরা তোমাদেরকে বাধা দেবো না, নির্বাচনের পর স্বাভাবিক হয়ে যাবে। এখন সেই কথা অনুযায়ী কিন্তু তারা কার্যক্রম করছে। সরকারের যদি বৈধতা না থাকে তাহলে নাহিদ ইসলামের এমপি হওয়ার বৈধতাও থাকবে না। নাহিদ ইসলাম কি প্রস্তুত সংসদ সদস্য পদ ছেড়ে দিতে? আবার আসসালামু আলাইকুম, আমন্ত্রণ নতুন একটি সংবাদে। আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যা আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের ভিডিওটি কোন বিষয়টি ইঙ্গিত করছে। তো দর্শক, এই বিষয় নিয়ে আমি বেশি কথা বলছি না, আগে দেখে আসি কাঙ্ক্ষিত ভিডিও, তারপরে এই বিষয় নিয়ে কথা বলছি। গতকালকে আলোচনা করেছিলাম যে অন্তত দেশের 10টি জেলায় আওয়ামী লীগের অফিস খোলার ঘটনা ঘটেছে। দেশের অন্তত 70-80 জায়গায় আওয়ামী লীগের অফিস খোলার ঘটনা ঘটেছে। গতকালকে এই আলোচনা করে আমরা প্রশ্নই করছিলাম আপনাদেরকে যে এই ব্যাপারগুলো কি ইঙ্গিত দিচ্ছে। এই আলোচনা করতে করতেই গত রাতে একটা ঘটনার জন্ম হয়েছে। সেটা হচ্ছে যে আবারও খুলনার পরে আবারও আওয়ামী লীগের অফিসে মব হয়েছে, আবারও ভাঙচুর, আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এবং আবারও ওই ছাত্র জনতা, আবারও ওই এনসিপির নেতারা। ঘটনাটা যখন ঘটেছে তখন আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের ভগ্নস্তূপ হয়ে থাকা একটা অফিসে আবারও দাউ দাউ করে আগুন জ্বলছে। অথচ একদিন আগেই আমাদের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ঘোষণা দিয়েছেন মবের পরিসমাপ্তি হয়েছে, মব কালচার আর করা যাবে না। তাহলে কি যারা এই স্বরাষ্ট্রমন্ত্রীর কথা উপেক্ষা করে আবারও মব তৈরি করছে, সমাজে আবারও গত 1.5 বছরের মতো অবস্থা তৈরি করার শুরুটা করতে চাইছে, তারা অনেক বেশি শক্তিশালী? চলুন একটু জেনে দেখি কি ঘটনা ঘটলো, এই ঘটনা বর্তমান সরকার কিভাবে ঠেকাবে, নাকি এগুলো বৈধতা পেয়ে যাবে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, যে ঘটনাটা বলছিলাম সেই ঘটনাটা ঘটেছে ময়মনসিংহে। ময়মনসিংহ এলাকাটা আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা। আওয়ামী লীগের দাপট বহু বছর ধরেই ঐতিহাসিকভাবে এই এলাকাটায় আওয়ামী লীগের দাপট। সেই এলাকাতেই বীর বিক্রমে এনসিপির নেতারা, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা গিয়ে আওয়ামী লীগের অফিসে, যে অফিসটা ভাঙচুর করে রাখা হয়েছে, সেই অফিসের জানালা, দরজা, ইট কোনো কিছুই ঠিক নেই, একটা ভগ্ন স্তূপ। সেই ভগ্ন স্তূপে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে, যদিও তাদের দোষ রয়েছে, অতি উৎসাহী হয়ে সেখানে গিয়ে ওই ভগ্ন স্তূপের মধ্যে বঙ্গবন্ধুর ছবি টাঙানো, পতাকা উড়ানো, মিছিল দেওয়া, মালা দেয়া, এই ঘটনাগুলো ঘটিয়েছে। তাতে চক্ষুশূল হয়েছে এবং আবার মনে হয়েছে যে আবারও মব করতে হবে। কেন ওই বিল্ডিংটা এখনো দাঁড়িয়ে থাকবে, বিল্ডিংটা মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে বুলডোজার দিয়ে। তবে বুলডোজার যায়নি, এটা একটা ভালো খবর বোধহয়। কি বলছে গণমাধ্যম? প্রথম আলো গত রাতে লিড নিউজ করেছে তাদের ওয়েবসাইটে। তারা বলছে, তারাকান্দায় আওয়ামী লীগের কার্যালয়ে বৈষম্য বিরোধীদের বিক্ষোভ, আগুন। ছবিতে আপনারা দেখলেন যে দাউ দাউ করে আগুন জ্বলছে। ময়মনসিংহের তারাকান্দায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাতে বিক্ষোভের সময় পোড়া কার্যালয়টির ভেতরে আবারও আগুন ধরিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে পুড়িয়ে দেওয়া আওয়ামী লীগের কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা টাঙিয়েছিলেন কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল 7টার দিকে 10 সদস্যের একটি দল তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকায় শহীদ মিনারের সামনে ভাঙা পোড়া কার্যালয়ে ঢুকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার পর দ্রুত স্থান ত্যাগ করে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 24-এর গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পরে তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের 3 তলা বিশিষ্ট কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছিল, আগুন ধরে দেওয়া হয়েছিল। ভবনটি একেবারে বিধ্বস্ত ভবন। দীর্ঘদিন ধরে সেটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। বৃহস্পতিবার সকালে সেই কার্যালয়ে ঢুকে কার্যক্রম চালুর ঘোষণা দেন কয়েকজন, তবে তারা দ্রুত বক্তব্য দিয়ে স্থান ত্যাগ করেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা তৈরি হয়। বৈষম্য বিরোধী আন্দোলন এবং এনসিপি নেতৃবৃন্দের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। তাদের কি বলবো, যে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে ভিতরে। বৃহস্পতিবার রাতে কার্যালয়টির ভেতরে গিয়ে বিক্ষোভ করা হয়। একসময় পুরো কার্যালয়টির ভেতরে আগুন ধরিয়ে দেওয়া হয়, দেয়ালের ইট আবারও ভাঙা হয়। পরে বিক্ষোভকারীরা তারাকান্দা থানায় গিয়ে জড়িত সবাইকে গ্রেপ্তারের দাবিও জানান। এই ঘটনা যখন ঘটছে, বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী আল নুয়াস এই মব করে আবার তারা গণমাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছে। আল নূর আয়াস, জাতীয় যুবশক্তির জেলা আহ্বায়ক, এনসিপির ময়মনসিংহ জেলা কমিটির সদস্য মাসুদ রানা, বৈষম্য বিরোধী আন্দোলন জেলার যুগ্ম সদস্য সচিব তৌহিদ আহমেদ প্রমুখ ছিলেন। কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী আল নূর আয়াস তিনি বলেছেন, আওয়ামী লীগ প্রকাশ্যে কার্যক্রম শুরু করেছে দেখে আমরা সেখানে গিয়ে স্টিকারগুলো ছিঁড়ে আগুন ধরিয়ে দিয়েছি, দেয়াল ভেঙেছি,
কার্যালয়টির একটি গেট ছিল, সেখানেও তালা দিয়ে দিয়েছি। তিনি আরো বলেন, আমরা থানায় গিয়ে পুলিশকে বলে এসেছি নিষিদ্ধ সংগঠনের যারা আছে তাদের যেন গ্রেপ্তার করা হয়। মানে এখনো তাদের ওই প্রফেসর ইউনূসের আমলের ওই মবের রাজত্ব চলছে, যে থানায় গিয়ে বলবে এ আওয়ামী লীগ, ও আওয়ামী লীগ, ওকে ধরো ওকে ধরো, এরকম ভাবেই কি চলবে? এরকম ভাবে চলবে এই প্রশ্নটা যখন করছি, তখন আমরা দেখেছি যে একদিন আগেই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন মবের রাজত্ব শেষ, মব আর করা যাবে না। কিন্তু এই ঘটনা ঘটলো একাধিক জায়গায় দেশের, এবং এই স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণার পরে এই ঘটনাটা বড় ঘটনা একটা ঘটলো, তাও ময়মনসিংহের মতো এলাকায়। এখন এই ঘটনা যে এনসিপি কেন্দ্রীয়ভাবে ঘটাচ্ছে তার একটা প্রমাণ দরকার। প্রমাণটা দৈনিক যুগান্তরের এই শিরোনামটা। সেখানে নাহিদ ইসলাম বলছেন, গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগ কার্যালয় খোলার সাহস পেত না। অর্থাৎ নাহিদ ইসলাম সরাসরি এই আওয়ামী লীগ অফিস বিভিন্ন জায়গায় পতাকা উড়ানো হচ্ছে, খোলা হচ্ছে, এটার জন্য বিএনপিকে ব্লেম দিয়েছে, এবং বিএনপির গ্রিন সিগন্যালে এটা হয়েছে। সেই কারণেই হয়তো তারা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে যে এই বিএনপি যতই গ্রিন সিগন্যাল দিক না কেন, আমরা যেহেতু এই দেশের মানে 2.0 বাংলাদেশ 2.0 মালিকানা যেহেতু আমাদের ছিল, সেহেতু এখনো আমরা মালিকানা যেন আমাদের থাকে, সেই কারণে আমরা আবারও নতুন করে মব তৈরি করব, নতুন করে কিছু করব। এখন ব্যাপার হচ্ছে, আপনি যদি মনেই করেন যে ওখানে কোনো অপরাধী গিয়েছিল, কোনো অপরাধী এই কাজটা করেছে, তার নামে হত্যা মামলা রয়েছে, যদিও সারা দেশে যে হাজার হাজার মামলা হয়েছে তার বেশিরভাগই মিথ্যা মামলা, বেশ কিছু সত্য মামলার পাশাপাশি লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা মামলার আসামি করা হয়েছে, এগুলো আমরা জানি, একবারে স্পষ্ট। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিবেদন, গবেষণা প্রতিবেদন, এগুলোর মাধ্যমে উঠে এসেছে ব্যাপারগুলো। কিন্তু তারপরেও এই ধারা যদি বন্ধ না হয়, সেটা একটা বড় ব্যাপার হবে। গতকালকে রাতে প্রথম আলো এই গ্রিন সিগন্যালের, নাহিদ ইসলামের গ্রিন সিগন্যালের ব্যাপারটা খুবই গুরুত্ব সহকারে নিউজ করেছে, এবং সেটার ভিত্তিতে এনসিপি একটা প্রশ্ন তোলার চেষ্টা করছে যে বিএনপি গ্রিন সিগন্যাল দিয়ে এই কাজগুলো করাচ্ছে, কারণ নির্বাচনে বিএনপি আওয়ামী লীগের সহায়তা নিয়ে জিতেছে। ভোটে যদি আওয়ামী লীগের ভোটাররা বিএনপিকে ভোট দেয়, এবং বিএনপি যদি ক্ষমতায় এসে ইনক্লুসিভ রাজনীতি করতে চায়, যারা অপরাধী তাদের শুধু বিচার হবে, যারা নিরপরাধ তারা রাজনীতি করবে, এই নীতিতে যদি বিএনপি যেতে চায়, সেখানে গ্রিন সিগন্যাল থাকলেই বা সমস্যা কি? দেশটা কি কারো বাপদাদার যে কেউ একা একাই বাস করবে দেশে, অন্য কেউ বাস করবে না? আমরা এই প্রসঙ্গে খুবই সুন্দর একটা উদাহরণ দিতে চাই। এই তো দুদিন আগেই একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে এনসিপি নেতারা রাজু ভাস্কর্যের ওখানে, এবং আরও বিভিন্নভাবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও যেটা বিভিন্নভাবে দাবি করছেন, রাজু ভাস্কর্যের ওখানে একটা ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে এনসিপির এক নেত্রী বলছেন যে বিএনপি বিজয়ী হওয়ার পরে মানে এনসিপি জামাতের উপরে টর্চার করছে, অত্যাচার করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, মারধর করছে। এই দেশটা কি শুধু বিএনপির? তারাই দেশে থাকবে? এনসিপি জামাতের লোকজন বিরোধী দলে বলে কি তারা এখন দেশে থাকবে না? এই যে প্রশ্ন করেছিলেন, এই অসাধারণ প্রশ্নটা বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। সেই প্রেক্ষাপটেই আমরাও বলেছিলাম যে অবশ্যই এনসিপি এবং জামাত পরিপূর্ণ অধিকার নিয়ে বাংলাদেশে থাকবে, কিন্তু যে মুহূর্তে দাঁড়িয়ে আপনি এই প্রশ্নটা করছেন, সেই মুহূর্তে দাঁড়িয়ে অন্য কেউ যদি আপনাকে এরকম প্রশ্ন করে যে এই নির্বাচনের ফলাফলের আগ পর্যন্ত, নির্বাচনের আগে পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা যা করেছেন, আওয়ামী লীগের সাধারণ কর্মী সমর্থক ভোটারদের বিরুদ্ধে যে কাজগুলো করেছেন, আওয়ামী লীগের শত শত যে কার্যালয় তো আর কোনো অপরাধ করেনি, কার্যালয় ভেঙে মব তৈরি করা, 32 ভেঙে মব তৈরি করা, এই কাজগুলো যেগুলো করেছেন আপনারা, তখন কি আপনাদের মনে ছিল না যে আওয়ামী লীগ যারা করে কিংবা যারা সমর্থক, একেবারে নিরপরাধ যারা সমর্থক, তারাও এই দেশের নাগরিক, তাদেরও এই দেশে বসবাস করার, নিরাপদে বসবাস করার অধিকার রয়েছে? আমার মনে হয় যে নিজেরাই একবার অভিযোগ করছেন যে আমাদের কি অধিকার নেই বেঁচে থাকার কিংবা দেশে বাস করার, আবার নিজেরাই ভুলে যাচ্ছেন যে প্রতিপক্ষের উপরে মব তৈরি করলে কি অবস্থা তৈরি হয়। দর্শক, এই যে দ্বিচারিতা, এই যে স্ববিরোধিতা, এই স্ববিরোধিতার রাজনীতি আমাদের আর কতকাল দেখতে হবে? আবার এই ঘটনা যখন বলছি, তখন আর একটা অন্য ঘটনা। আওয়ামী লীগের কার্যালয় বিভিন্ন পত্রিকার খবর অনুযায়ী 10টি জেলায় ইতিমধ্যে খুলেছে, এবং যেহেতু বিএনপি এখন নমনীয়, বিএনপি এটা ফোকাস না, কিন্তু সরকারের এখন যে নীতিটা, তাতে অফিসিয়ালি বলবে না, যেহেতু কার্যক্রম নিষিদ্ধ, ফলে আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা মানে তার তৎপরতাটাকে অ্যালাউ করা। তো দেখলাম এক থানার ওসি বলছে যে এরকম তো খোলার কথা না, আচ্ছা আমরা তদন্ত করছি। কিন্তু এটাও একটা কৌশল, হয়তো সরকার বাধা দেবে না। আবার এই যে বিভিন্ন জায়গায় যখন নাকি অফিসগুলি খোলা হবে, তখন তীব্রভাবে প্রতিবাদ বিক্ষোভ হবে, সেটাও কিন্তু করাটা মুশকিল। দুইটা কারণে মুশকিলটা হচ্ছে, জামাত এবং বিএনপি দুই দলই কিন্তু তৃণমূলে আওয়ামী লীগকে কথা দিয়েছে যে তোমরা আমাকে ভোট দাও, আমরা তোমাদেরকে বাধা দেবো না, নির্বাচনের পর স্বাভাবিক হয়ে যাবে। এখন সেই কথা অনুযায়ী কিন্তু তারা কার্যক্রম করছে। এখন আপাতত বিএনপি এবং জামাত একটু বেকায়দায় পড়েছে, যদিও সবচেয়ে বেশি বেকায়দা হয়তো বিএনপি, কারণ বিএনপি স্টেপ নিচ্ছে না। জামাত এখন হয়তো অস্বস্তির মধ্যে আছে, তারা কথা দিয়েছে সত্য, কিন্তু এখন তো তারা সরকারি দলে নেই, ফলে তারা এখন আওয়ামী লীগকে অ্যালাউ করবে কেন? আর আওয়ামী লীগকে অ্যালাউ করা মানে হচ্ছে বিএনপির চেয়ে সবচেয়ে বেশি বিপদে পড়বে জামাত ইসলাম। এবং এই কারণে হয়তো বিএনপি আস্তে করে বলছে যে এখন আওয়ামী লীগের কার্যালয় খুলুক, এবং আওয়ামী লীগের সঙ্গে জামাতের ঝামেলা যত বাড়তে থাকবে, তারা একটা সেফ সাইডে থাকবে। অর্থাৎ এখন জামাত এবং এনসিপি দুই দলের জন্যই কিন্তু এখন আওয়ামী লীগ একটা ফ্যাক্টর। বিএনপির কাছে পৌঁছাতে গেলে তার আগে আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে, এবং আওয়ামী লীগ জানে
যে এই সরকার পতনের আন্দোলনে সবচেয়ে বেশি সোচ্চার ছিল জামাত এবং এনসিপি। জামাত আর এনসিপি কে অবশ্য তারা একটা শক্তি মনে করে, তারা মনে করে এটা একটা মৌলবাদী উগ্রবাদী শক্তি। ফলে বিপদের দিক থেকে সবচেয়ে বিপদে আছে এনসিপি। এনসিপি সাংগঠনিকভাবে তেমন শক্ত কোনো পজিশন নেই, তাদের বিভিন্ন পকেটে পকেটে কিছু জনসমর্থন আছে, কিন্তু যেখানে অল্প বিস্তর জনসমর্থন আছে সেই জায়গায় কিন্তু ঝামেলা হবে এই যে আওয়ামী লীগের তোপের মুখে এনসিপি আরো কোণঠাসা হয়ে যাবে, এবং আওয়ামী লীগ যদি তাদের উপরে যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা যদি উঠানো যায় বা উঠে যায়, কার্যক্রম নিষিদ্ধ এই ফর্মুলাটা বা এই বিধানটা যদি উঠে যায়, তাহলে আগে বিপদে পড়বে এনসিপি, তারপরে বিপদে পড়বে হচ্ছে জামাত। এমন হইতে পারে পরে এই দুই বিপদ প্রোটেকশনের জন্য তখন বিএনপির পতাকা তলে হাজির হতে পারে। হয়তো সামনের আমরা রাজনীতিতে সেটাই দেখবো যে আগামী নির্বাচন আসতে আসতে আবার সেই আগের মেরুকরণ, আওয়ামী লীগ একদিকে, আওয়ামী লীগ জাতীয় পার্টি, ভঙ্গুর জাতীয় পার্টি একদিকে, আর বিএনপির নেতৃত্বে আবার সেই জামাত এনসিপি। এই মেরুকরণটাও কিন্তু অসম্ভব না, কারণ রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। সরকারের যদি বৈধতা না থাকে তাহলে নাহিদ ইসলামের এমপি হওয়ার বৈধতাও থাকবে না। নাহিদ ইসলাম কি প্রস্তুত সংসদ সদস্য পদ ছেড়ে দিতে, আবার সাধারণ মানুষের কাতারে ফিরে যেতে? জামায়াত ইসলামের 68 জন সংসদ সদস্য কি প্রস্তুত তাদের এমপি পদ ছেড়ে দিতে এবং সাধারণ মানুষের কাতারে ফিরে গিয়ে আন্দোলনে নামতে? মানে এই বিষয়গুলো এখনো নিশ্চিত না হয় কি কৌশলে আগামীতে এগোবেন বুঝতে পারছেন না। যেমন জামায়াতে ইসলামী বা জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ, তেমনি বুঝতে পারছেন না সুশীল সমাজের ওই সংস্কারবাদী অংশ, যারা কিনা এখন তারেক রহমান এই সংস্কার নাটক চিরতরে আপাতত বন্ধ করে দেওয়ায় এক রকমের হতভম্ব হয়ে পড়েছেন। বাংলাদেশে নবনির্বাচিত বিএনপি সরকার জুলাই সনদকে একরকমের কবর দিয়ে দেওয়ার পর এবং এই যে 18 মাস ধরে যে মঞ্চায়িত হলো যে নাটক সংস্কার নাটক, সেই নাটকের একরকমের জবনিকাপাত ঘটানোর পরে একেবারে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের দিন মানে পর্দা ফেলে দিয়েছেন মঞ্চে সেই নাটকের। এমনটা ঘটানোর পর একই সঙ্গে ব্যাপক হতাশা দেখা দিয়েছে যেমন জাতীয় নাগরিক পার্টির মধ্যে, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মধ্যে, তেমনি সুশীল সমাজের একটি অংশের মধ্যে, যারা মোটামুটি জবরদস্তি করে সংবিধান সংস্কারের এই পুরো বিষয়টি আলী রিয়াজের দরবারে ব্যবস্থাপনা করছিলেন, মঞ্চায়ন করছিলেন এবং সংসদের বাইরে কোন রকম ম্যান্ডেট ছাড়া, জনগণের ম্যান্ডেট ছাড়া তারা সংস্কার নাটক পরিচালনা করতে পারেন এমন একটা দায়িত্ব গ্রহণ করে তারা ইচ্ছামতো সংবিধানটা রচনা করার দায়িত্ব নিয়ে নিয়েছিলেন। নাহিদ ইসলামরা এখন তাই যখন নির্বাচনের বিভিন্ন খুঁত নিয়ে সংবাদ সম্মেলন করছেন এবং বলছেন যে সংবিধান সংস্কার পরিষদ শপথ না নিলে বিএনপি তাহলে সংসদের আর কোনো অর্থই থাকে না, এবং হুঁশিয়ারি উচ্চারণ করছেন যে বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতেই হবে, তখন আবার সুশাসনের জন্য নাগরিক এই সংস্থার এই দোকানের প্রধান বদিউল আলম মজুমদার, যিনি কিনা আলী রিয়াজের দরবারে আলী রিয়াজের ডানহাত হিসেবে কাজ করছিলেন, সেই সংস্কারবাদী ব্যক্তি যারা কিনা সেই 90 দশকের শেষ থেকে বাংলাদেশের রাজনীতিবিদদের একদিন শায়েস্তা করে ছাড়বেন, বাংলাদেশের প্রধান দুই দল আওয়ামী লীগ বিএনপিকে মাইনাস করবেন, তাদের নিজেদের ইচ্ছা মতো সংবিধান লিখবেন, রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবেন এবং তারপর তাদের সাজানো গোছানো মতামত অনুযায়ী বাংলাদেশের রাজনীতি চলবে, রাষ্ট্রটা চলবে, সেই স্বপ্নে বিভোর হয়ে আছেন, যে স্বপ্নে তারা একবার 1-11 ঘটিয়েছেন, সেই বদিউল আলম মজুমদারও এসে গলা মিলিয়েছেন। তো দর্শক, এই ছিল এখনকার মতো নিউজ আপডেট। পরবর্তী নিউজ আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে। তাই বলবো যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।